আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, পরিবেশ রসায়নের সেকেন্ড ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা প্রথম যে ক্লাসটা ছিল সেখানে সিম্পলি আমরা প্রিপারেটরি একটা ক্লাস করেছিলাম, যেখানে আমরা বিভিন্ন ধরনের একক রিলেটেড কাজকাচারি করছিলাম, রাইট? তা আজকে থেকে বেসিক্যালি আমাদের এই লেকচারটা থেকে আমাদের প্রকৃত ক্লাস শুরু। তো আসেন লেকচার শুরু করা যাক। একদম দেখতে পাবেন টপিকে লেখাই আছে লেকচার 2-এ বয়েলের সূত্র। আমরা আজকের ক্লাসটা শুরু করব বয়েলের সূত্র দিয়ে। একদম সিম্পল জিনিস, গ্যাসের বিভিন্ন সূত্র শিখতে শিখতে এগিয়ে যাব, অঙ্ক করব, কেমনে আসে পরীক্ষা এগুলো দেখবো, দ্যাটস ইট। খুবই সোজা কাজ কর্মকাণ্ড, ঠিক আছে? সো আসুন শুরু করা যাক বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র প্রথমে যদি আমাদের লিপিবদ্ধ করা লাগে, পরীক্ষায় মাঝে মধ্যে আসে বয়েলের সূত্রটি লিপিবদ্ধ করো, খুব সিম্পল। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ফার্স্ট অফ অল সূত্রটা প্রযোজ্য স্থির তাপমাত্রায়, তাপমাত্রা স্থির থাকা লাগবে। সেকেন্ডলি নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ বলতে বোঝায় ডাব্লু, ভরটা স্থির অথবা মোল সংখ্যা সমান। এখানে বলতে পারি আমরা টি এর কথা, দিস ইজ টি, দিস ইজ ডাব্লু অর এন, ডাব্লু অর এন, এন দিয়ে মোল সংখ্যা বোঝাচ্ছে, ঠিক আছে? ডাব্লু অর এন স্থির। এই দুইটা যদি ফিক্স থাকে কোনো গ্যাসের জন্য, এই দুইটা এলিমেন্টকে যদি আমরা ফিক্স রাখতে পারি তাহলে দাবি করা হচ্ছে ওই গ্যাসের আয়তনটা সম্পূর্ণভাবে প্রযুক্ত চাপের উপর নির্ভরশীল। মিনিং আয়তনটা হবে চাপের ব্যস্তানুপাতিক। মিনিং আমরা যত চাপ বৃদ্ধি করব আয়তন তত কমতে থাকবে। অন্যভাবে বললে চাপ যত কমাবো আয়তন তত বাড়বে। একইভাবে উল্টাভাবে যদি আপনি বলেন চাপ হচ্ছে আয়তনের ব্যস্তানুপাতিক, এমনিও বলা যায়। আয়তনটাই যে শুধু চাপের ব্যস্তানুপাতিক এমন না, আমরা চাইলে জিনিসটাকে এমনিও বলতে পারি চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। বাট পরীক্ষায় আসলে এমনি লিখবেন, কারণ আমাদের টিচার সমাজ ওইটা পছন্দ করে না। আমি জানি না কেন করে না, কিন্তু উল্টা কথাটা সঠিক হলেও উল্টা কথাটা লিখলে অনেক টিচার কেটে দেয়, জানেন না আয়তন তো প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, তুমি কেন চাপ বা আয়তনের ব্যস্তানুপাতিক লিখছো। এটা অনেক সারি পছন্দ করে না, তাই লিখবেন না। কিন্তু বেসিক্যালি দুইটাই মিনিং, আমরা যদি কোনো কিছুর আয়তন বৃদ্ধি করি তাহলে ওটার চাপটা কি হবে, হ্রাস পাবে। যদি আমরা এটাকে একটু ভিজুয়ালি দেখাতে চাই, ভিজুয়ালি দেখালে সিম্পলি জিনিসটা কিরকম দেখবেন আমি একটু ব্যাখ্যা সহ বোঝাবো। ধরেন কোন একটা পিস্টন, ধরেন আমরা একটা পিস্টন নিলাম, এরকম একটা পিস্টন নিয়ে এই জায়গায় পিস্টন রাখলাম, একটা পাত্রের মধ্যে এরকম একটা পিস্টন রাখলাম, ঠিক আছে? এই পিস্টনটা উঠানামা করে ওপর নিচ করে হচ্ছে আয়তনটা বৃদ্ধি করা যাবে। তো ধরেন এখন আয়তন আছে V1। এই মোমেন্টে ভেতরের যে গ্যাসগুলো আছে, ধরেন আমি 3-4টা গ্যাসের অণু এঁকে ফেললাম, এর ভেতরে 5টা গ্যাসের অণু আঁকলাম। এই 5টা অণু গ্যাসের পাত্রের দেয়ালে যে ধাক্কাটা মারতেছে সেটাই বেসিক্যালি চাপ। ধরে নিচ্ছি এই চাপটা হচ্ছে P1, ঠিক আছে? অর্থাৎ আমাদের চাপটা V1 আয়তনে চাপটা হয়ে যাচ্ছে কি P1। ভালো কথা। এখন আমি করলাম কি, পিস্টনটা নিচের দিকে পুশ করলাম। এখান থেকে আমি একটা নতুন চিত্রতে যাই। লেটস সে সেম পিস্টনটা আমরা আঁকবো, কিন্তু এবার যখন পিস্টনটা আঁকবো একটু নিচে আঁকবো। পিস্টনের ডাংটা আঁকলাম। এখন দেখেন খেয়াল করে, আগে যতটুকু আয়তন ছিল আয়তন কিন্তু তার তুলনায় কমে গেছে। এখনকার আয়তনটাকে যদি আমরা V2 ধরি, তাতে কিন্তু অণুসমূহ এখন একই পরিমাণে আছে, 5টা অণুই আছে। আগে 5টা অণু যত বড় জায়গা দখল করেছিল, এখন তার তুলনায় 5টা অণু কম জায়গা দখল করে আছে। সো যে ঘটনাটা দেখা যাবে, অণুগুলো এখন পাত্রের দেয়ালে বেশি ধাক্কা মারবে। লজিকটা বোঝেন, আগে জায়গা বড় ছিল, অণু পাত্রের দেয়ালে কম ধাক্কা মারতেছিল, অণু মাত্র 5টা ছিল। এখন আয়তন কমে গেছে, অণুগুলার ছোটাছুটিটা আর একটু বেড়ে যাবে, কারণ জায়গা কমে তার যদি ছোটাছুটি করে সে, তাহলে পাত্রের দেয়ালের উপরে সে অধিক পরিমাণ ধাক্কা মারবে। আর অধিক পরিমাণ ধাক্কা মারার মানেই নতুন চাপটা বেড়ে যাবে। অর্থাৎ আমি আয়তন হ্রাস করলাম, চাপটা কি হয়ে গেল, বেড়ে গেল। কারণটা কি, অণুগুলার ধাক্কার পরিমাণটা বেড়ে গেছে। সো মনে রাখবো আমরা, গ্যাসের চাপ কথাটার মানে পাত্রের দেয়ালে যে ধাক্কাটা মারা হয়। আবারও বলছি, অণুগুলা, ধরেন আপনি যে রুমে আছেন সেই রুমের বাতাসের অণুগুলা ওই রুমের দেয়ালের গায়ে যে ধাক্কাটা মারতেছে সেটাই হচ্ছে বাতাসের চাপ। তো ধরেন আপনি বললেন যে রুমের চাপ 1 অ্যাটমসফিয়ার, এই কথাটার মানে এখানকার রুমে যতগুলা অণু আছে সেই রুমের অণুগুলা রুমের দেয়ালে টোটাল 1 অ্যাটমসফিয়ার বা 1,01,325, 1,01,325 নিউটন পার মিটার স্কোয়ার, প্যাসকেল। প্রত্যেক মিটার স্কোয়ারে 1,01,325 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে? সো আমরা একদম ভিজুয়ালি দেখতে পাচ্ছি যে যখন আমি V1 কমিয়ে দিব, দিয়ে V2 বানাবো, তখন চাপটা কি হয়ে যাবে, বেড়ে যাবে, P2 বেড়ে যাবে। অর্থাৎ V এর সাথে P এর সম্পর্ক কিরকম, ব্যস্তানুপাতিক। এখন এই যে এই আইডিয়াটা, এখানকার আইডিয়াটা এখানে বুঝতে হবে। এই জায়গায় এখানে চাপ বেড়ে গেছে, আমি যদি এটা লিখে দেই, এখানে লিখছি চাপ বৃদ্ধি পেয়েছে, চাপ বৃদ্ধি পেয়েছে। যেহেতু কি হয়ে গেল, আয়তন যেহেতু কমে গেছে চাপ বৃদ্ধি পেয়েছে। অন্যভাবে বললেন চাপ বৃদ্ধি করার জন্য আয়তন হ্রাস পেয়েছে। এভাবে বলা যায় যে আমরা পিস্টনটা দিয়ে চাপ বাড়ালাম, ফলে আয়তনটা কমে গেল। এমনিও বলা যায়, আপনি দুইভাবেই চিন্তা করতে পারেন। না, বয়েলের সূত্রের প্রভাব কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর আছে। ইনফ্যাক্ট আমরা যে ব্রিদিং করি, এই যে ব্রিদিং, আমাদের যে শ্বসন,
এই পুরো শ্বসনের লজিকটা বয়েলের সূত্রের উপর দাঁড়িয়ে আছে। কিভাবে? লেট মি এক্সপ্লেন। ধরেন আমরা যখন কখনো শ্বাস নেই, বেসিক্যালি শ্বাস নেয়ার সময় আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের ফুসফুসের আয়তনটা বৃদ্ধি করি। যেই মোমেন্টে আপনি শ্বাস নিচ্ছেন তার ঠিক আগ মোমেন্টে আপনার ফুসফুসের আয়তনটা বৃদ্ধি পেয়ে যায়। যখন ফুসফুসের আয়তন বৃদ্ধি পাবে তখন ফুসফুসের চাপ কমে যাবে। ফুসফুসের চাপ কম কিন্তু বাইরের অ্যাটমসফিয়ারের চাপ বেশি, তখন অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন সহ বাতাস আমাদের ফুসফুসে প্রবেশ করবে। আবারও বলছি, আমাদের শ্বাস নেওয়ার প্রসেসটা কি? আমরা যখন শ্বাস নিতে যাই তখন আমাদের ফুসফুসের আয়তন বৃদ্ধি পায়। আয়তনটা বৃদ্ধি পেলে ফুসফুসের ভেতরের যে চাপটা বয়লের সূত্র মেনটেন করে কমে যাবে। আর যখন চাপ কমে যাবে তখন বাইরের বাতাসগুলা ওই চাপটা পূরণ করার জন্য, ওই শূন্য স্থানটা পূরণ করার জন্য বাইরে থেকে হ্রাস করবে আমাদের নাকের ভেতর দিয়ে ফুসফুসে যাইতে, ফলে আমরা শ্বাস গ্রহণ করি। ঠিক আছে? একই ওয়েতে যখন আমরা নিঃশ্বাস ছাড়ি, মানে শ্বাস ছাড়ি যখন আমরা, তখন বেসিক্যালি আমরা কি করি? ফুসফুসের আয়তন কমাই দেই। এটা অনৈচ্ছিক পেশি, মানে আমরা এই ব্যাপারটা ঐচ্ছিক, আমি কখন শ্বাস নিব কখন ছাড়বো, কিন্তু ভেতরে কি হচ্ছে ওইটা ওরা অটোমেটিক্যালি করে। আমাদের শরীরটা এমনি গঠিত যে আমি যখন শ্বাস ছাড়তে যাব তখন আমাদের ফুসফুসটা আমরা জোর করে কি করি? পুশ করে হচ্ছে আয়তন কমায়। যখন ফুসফুসের আয়তন কমাই দিব, ফুসফুসের ভেতরে থাকা যে গ্যাসটা, সেই গ্যাস বা সেই কার্বন ডাই অক্সাইড, সেটার আয়তন বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে। সেটার চাপ বেড়ে যাওয়ার কারণে বাইরের দিকে গ্যাসটা বের হয়ে আসবে, বাইরের দিকে গ্যাসটা কি হয়ে আসবে? বের হয়ে আসবে। দ্যাটস ইট। সো আমরা বুঝতে পারছি আশা করি। তাহলে শ্বাস গ্রহণের সময় আমরা কি করছি? আয়তন বাড়াই দিচ্ছি, চাপ কমে যাচ্ছে, বাইরে থেকে অক্সিজেন ঢুকতেছে। কার চাপ কমতেছে? ফুসফুসের ভেতরে বাতাসের চাপ কমতেছে। সেম ওয়েতে যখন নিঃশ্বাস ছাড়ছি তখন আমরা ফুসফুসটাকে স্কুইজ করে এটার আয়তন কমাই দিচ্ছি। আয়তন কমালে আমাদের ফুসফুসের ভেতরে থাকা যে গ্যাসটা, সেই গ্যাসটার চাপ বেড়ে যাচ্ছে, ওই চাপটা পুশ করে গ্যাসগুলোকে আমাদের ফুসফুস থেকে বের করে নাক দিয়ে বের করে দেয়। সো বেসিক্যালি আমরা আমাদের শ্বসনের সময় বয়েলের সূত্র অ্যাপ্লাই করি। ঠিক আছে? সো এরকম মেলা ধরনের বাস্তব ভিত্তিক উদাহরণ দিতে পারি। তারপর ধরেন বেলুনের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে বেলুনের আয়তন আস্তে আস্তে কমে যায়। সেম ওয়েতে বেলুনের চাপ কমায় নিলে বেলুনের আয়তন বেড়ে যায়। অন্য আরো এক্সাম্পল আছে। ফর এক্সাম্পল ধরেন এই যে কোকা কোলা বা যে কোনো ধরনের আমরা যখন বেভারেজ খাই, যে কোনো কোল্ড ড্রিঙ্কস যখন খাই, খেয়াল করবেন বোতলটা খোলার সাথে সাথে কার্বন ডাই অক্সাইডের একটা ফিজ বের হয়ে আসে, করে ওঠে, এরকম একটা সাউন্ড পাওয়া যায় না? এটার রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে বেসিক্যালি যখন কোকা কোলা বানানো হয়েছে তখন অতিরিক্ত চাপ দিয়ে কার্বন ডাই অক্সাইডকে পানির ভেতরে করে রাখা হয়েছে, আয়তন কমায় ভেতরে রাখা হয়েছে। সো প্রথমে কি করা হচ্ছে? বানানোর সময়ে চাপ প্রয়োগ করে কার্বন ডাই অক্সাইডকে সংকুচিত করে তারপর হচ্ছে বোতলের ভেতরে প্রবেশ করে বোতলের ছিপি লাগাই দেওয়া হয়েছে। মিনিং বোতলের ছিপি লাগানো অবস্থায় ভেতরে কার্বন ডাই অক্সাইডের আয়তনটা কম, চাপটা বেশি। যেই মোমেন্টে আমরা মুখটা খুলে ফেললাম, কার্বন ডাই অক্সাইডের আয়তন বেড়ে গেল, কারণ কার্বন ডাই অক্সাইড এখন বের হয়ে আসতে পারবে। আয়তন বেড়ে গেল মানে ওটার চাপ তখন কমে যাবে। ঠিক আছে? বেশি চাপ থেকে কম চাপের দিকে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে আসবে। সো এটাই হচ্ছে প্রসেস, বেসিক্যালি এটাই হচ্ছে বয়েলের সূত্র। ফিজিক্যাল লাইফে বয়েলের সূত্রের প্রভাব অনেক 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 করে নাও। যাই হোক, আমরা যে জিনিসটা বললাম এটাকে যদি গাণিতিকভাবে প্রকাশ করি, আমরা এইভাবে লিখি যে টি তাপমাত্রায় এন মোল গ্যাসের চাপ পি ও আয়তন ভি হলে, চাপ পি ও আয়তন ভি হলে বয়েলের সূত্রানুযায়ী আমরা কি পাবো? ভি ব্যস্তানুপাতিক পি। এই যে এভাবে লিখবেন, ভি ব্যস্তানুপাতিক পি। কখনোই এটাকে উচ্চারণ করবেন না যে ভি ব্যস্তানুপাতিক 1/p, দ্যাট উইল বি রং। ভি ব্যস্তানুপাতিক 1/p না, ভি ব্যস্তানুপাতিক পি। যদি আপনি এটা সমানুপাতিক উল্লেখ করেন, অন্য আর কিভাবে বলতে পারবেন জিনিসটাকে? ভি সমানুপাতিক 1/p। তাহলে উচ্চারণটা সঠিকভাবে করি, ভি ব্যস্তানুপাতিক পি, ভি সমানুপাতিক 1/p। ঠিক আছে? কিন্তু এই সম্পর্কটা তখনই প্রযোজ্য যখন কোন কোন জিনিস আমরা স্থির রাখবো? টি ও এন স্থির, টি ও এন স্থির। ভালো কথা। এখন এই সম্পর্কের উপর বেস করে আমরা যদি সমানুপাতিক চিহ্নটা দূর করে দেই, আমরা লিখতে পারবো ভি ইকুয়াল টু কে গুণিত 1/p, ভি ইকুয়াল টু কে গুণিত 1/p, যেখানে কে হলো ধ্রুবক, কে ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক লিখে রাখলাম, কে ইকুয়াল টু সধ্রুবক লিখে রাখলাম, মানে সমানুপাতিক। ভালো কথা। এখন যদি আমরা কে কে একদিকে রেখে পি কে অন্যদিকে পাঠাই দেই, আমরা পেয়ে যাব পিভি ইকুয়াল টু কে। তার মানে পি কে ভি দিয়ে গুণ করলে, তাপমাত্রা স্থির রেখে আমরা যে কোনো পি কে যে কোনো ভি দিয়ে যদি গুণ করি, ফলাফলটা অলওয়েজ ধ্রুবক থাকবে। এই ফলাফলটা অলওয়েজ ধ্রুবক থাকার কারণে এখানে অঙ্ক করার জন্য আমরা একটা সূত্র পেয়ে যাব।
ধরেন আপনার চাপ P1 রাখলে আয়তন যদি V1 হয়, তাহলে P1 V1, আর চাপ P2 তে ধরেন চাপ চেঞ্জ করে আপনি P2 বানালেন, তখন আয়তনটা চেঞ্জ হয়ে গেল V2। তাহলে ওই দুইটার গুণফল P2 V2। আমাদের বলা হচ্ছে আপনি P কে V এর সাথে যেমনেই গুণ করেন না কেন, ফলাফলটা কি থাকবে? সমান থাকবে। অর্থাৎ অঙ্ক করার সূত্র হচ্ছে আমাদের P1 V1 ইকুয়াল টু P2 V2। এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ, P1 V1 ইকুয়াল টু P2 V2। অন্যভাবে আপনি বলতে পারেন অতএব P1 বাই P2 ইকুয়াল টু P1 বাই P2, আরে কি লিখছি, P1 বাই P2 ইজ ইকুয়াল টু V2 বাই V1। এমনিও বলতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনার যেমনে সুবিধা হয় তেমনে বললেন, বাট নর্মালি আমরা সবসময় P1 V1 ইকুয়াল টু P2 V2 বলতেই আগ্রহী। এটার মানে দাঁড়াচ্ছে আমি যদি আয়তন চাপ 4 গুণ করি, আয়তন 1/4 হয়ে যাবে। সমানুপাতিক কথাটা, ব্যস্তানুপাতিক কথাটার মানে এটা এক্স্যাক্টলি সমান অনুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ আমি চাপকে 4 গুণ করে দিলে আয়তন হয়ে যাবে 1/4, চাপকে 10 গুণ করলে আয়তন হয়ে যাবে 1/10, চাপকে 100 গুণ করলে আয়তন হয়ে যাবে 1/100, মানে ওই অনুপাতে কমতে থাকবে আয়তনের মানটা। ঠিক আছে? তো বেসিক্যালি এই হচ্ছে কি বলে বয়েলের সূত্র। আমাদের কাজ হচ্ছে এখন বেশ কিছু গ্রাফ এঁকে ফেলা, বিকজ এখানে গ্রাফ থেকে প্রচুর প্রশ্ন আসে, এগুলো বোঝা লাগবে। ঠিক আছে? ফার্স্ট অফ অল প্রথমেই যে জিনিসটা লিখবেন, আমরা দেখছি প্রথমেই গ্রাফের লেখা V বনাম P এর গ্রাফ। ভালো কথা, আমরা এখানে প্রথমেই যে জিনিসটা লিখে নিব সবাই মিলে, সেটা হচ্ছে, আমি আপনাদের একটা লজিক শিখাই দিচ্ছি, এটা মনে রাখতে পারবেন ইনশাল্লাহ, আজীবন কামে লাগবে। সেটা হচ্ছে, অলওয়েজ এটা মাথায় রাখবেন, ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফ, ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফ অধিবৃত্তীয় হয়, অধিবৃত্তীয় হয়। যে কোনো মহাবিশ্বের যে কোনো দুইটা জিনিসের সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয় এবং আপনি যদি ওদের গ্রাফ আঁকতে যান, তাহলে দেখবেন গ্রাফটা হবে কিরকম? অধিবৃত্তীয়, অধিবৃত্তের মতো। তাহলে আসেন দেখি আমরা অধিবৃত্তীয় মানে কি। সো আমরা যদি একটা গ্রাফ আঁকতে যাই, লেটস সে আমি এই জায়গা বরাবর একটা গ্রাফ আঁকবো। ভালো কথা, এই যে এটা নিলাম ধরেন, অলরাইট, এটাকে আমরা হচ্ছে গ্রাফে কনভার্ট করি। আমরা ওয়াই অক্ষ বরাবর রাখি হচ্ছে ভি কে রাখলাম ওয়াই অক্ষ বরাবর, পি কে রাখলাম এক্স অক্ষ বরাবর। ভি বনাম পি এর গ্রাফ বলাই আছে। আমরা জানি ভি এবং পি এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। আরো একটা নতুন জিনিস জেনেছি যে ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফ অধিবৃত্তীয় হয়। তার মানে অধিবৃত্তীয়টা বেসিক্যালি কিরকম? অধিবৃত্ত জিনিসটা হচ্ছে বেসিক্যালি এই যে এরকম গ্রাফ পাবেন। এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে অধিবৃত্তীয়। কিভাবে বললাম খেয়াল করে দেখবেন, পয়েন্টগুলো যদি আমরা পয়েন্ট আউট করি, যে একদম ওপরের যে পয়েন্ট, এই ওপরের পয়েন্টে ভাইয়ারা ভি এর মান ম্যাক্সিমাম, ভি এর মান ম্যাক্সিমাম। এই বরাবর নিচে যে পি এর মানটা পাবেন, সেই পি এর মানটা পেয়ে যাবেন মিনিমাম। অর্থাৎ যে সময় ভি ম্যাক্সিমাম, আয়তন যখন সর্বোচ্চ, তখন চাপটা হয়ে যাচ্ছে সর্বনিম্ন। একইভাবে আমরা যে সময়ে ভি এর মানটা মিনিমাম পাবো, খেয়াল করেন এখানে ভি এর উচ্চতা সবচেয়ে কম এই পয়েন্টে, তাহলে এখানে যদি আমরা ভি ম্যাক্স লিখি, খেয়াল করলে দেখবেন এক্স অক্ষ বরাবর পিটা অনেক ডানে আছে, তার মানে এ বরাবর যে পি এর মানটা, সে পি এর মানটা হচ্ছে ভি ম্যাক্স। কেন লিখছি ভি মিন? উপরে হচ্ছে ভি আমাদের মিনিমাম, তাহলে এই অবস্থায় পি এর মানটা হবে কি? ম্যাক্সিমাম। সো সম্পর্কটা একদম মিলে গেছে কি, যে অবস্থায় ভি এর মান ম্যাক্সিমাম, সে অবস্থায় পি এর মান মিনিমাম, আর যে অবস্থায় ভি এর মান মিনিমাম, সে অবস্থায় পি এর মান ম্যাক্সিমাম। অর্থাৎ সম্পর্কটা আমরা গ্রাফ দেখেই বুঝছি কিরকম, এটা হচ্ছে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? শুধু তাই না, আরেকটা জিনিস শিখবো এখান থেকে। মনে রাখবেন এই পুরো গ্রাফটা আমরা এঁকেছি তাপমাত্রাকে সমান রেখে। তাপমাত্রাকে, এই যে লাইনটা যে আমরা টানছি বক্ররেখা, এই বক্ররেখাটা আঁকা হয়েছে তাপমাত্রাকে সমান রেখে। যখন আমরা কোনো গ্রাফ তাপমাত্রাকে সমান রেখে আঁকি, তখন ওই গ্রাফটার মেলাগুলার নাম হয়, ফর এক্সাম্পল এটাকে সমষ্ণ রেখা বলতে পারেন। সমষ্ণ রেখা, দিস ইজ কল্ড সমষ্ণ রেখা। আরেকটা বাংলা হচ্ছে সমতাপ রেখা। সমতাপ বলতে এখানে সমতাপমাত্রা বোঝাচ্ছে, সমতাপ রেখা। আর ইংলিশে এটাকে বলে আইসোথার্মাল রেখা, আইসোথার্মাল গ্রাফ, আইসোথার্মাল কার্ভ লিখলাম, কার্ভ মানে বাঁকানো এই জিনিস, যেহেতু কার্ভ লিখলাম। আইসোথার্মাল কথাটার মানে হচ্ছে সমষ্ণ, সমানভাবে উষ্ণ। আইসো কথাটার মানে সমান, থার্মাল দিয়ে বোঝাচ্ছে তাপ। তাহলে সমষ্ণ বা সমতল রেখা বলতে বেসিক্যালি এইটা বোঝানো হচ্ছে। ঠিক আছে? নামটা মনে রাখবো, এটা এমসিকিউতে আসবে। এখন আমি যদি টেম্পারেচার চেঞ্জ করে দিই, রেখা এখন আমরা অধিবৃত্তীয় পাবো, কিন্তু বেসিক্যালি দুই ধরনের রেখা পাবো। এটা বুঝতে হবে আমাদের, দুই ধরনের রেখা পাবো। কিরকম?
লেটস সে আমরা যদি এটা আঁকতে চাই, ধরেন এখানে এই বরাবর একটা লাইন টানলাম, নিলাম একটা লাইন, ঠিক আছে, এই বরাবর আর একটা লাইন নিলাম, অলরাইট। তো একটু কম বেশি হয়েছে, ব্যাপার না। আমরা যদি ভি আর টি গুলাকে ভি আর পি গুলাকে যদি এক্সপ্লেন করি, এদিকে ভি নিলাম, এদিকে পি নিলাম। এখন গ্রাফটাই টেম্পারেচার স্থির রাখা লাগবে। ধরেন আমি একটা নির্দিষ্ট টেম্পারেচারে গ্রাফটা পেলাম এরকম, লেটস সে এরকম একটা গ্রাফ পেলাম আমরা একটা টেম্পারেচারে। এই টেম্পারেচারটাকে আমরা বললাম হচ্ছে T1। লেটস আচ্ছা আর একটু পরে করছি আমরা। আর একটা গ্রাফ, আর একটা টেম্পারেচারে আমরা আর একটা গ্রাফ আঁকলাম, লেটস সে গ্রাফটা হলো হচ্ছে এমন। আর একটা টেম্পারেচারে গ্রাফ আঁকলাম, যে গ্রাফটা হলো এমন। ধরেন তিনটা আলাদা টেম্পারেচারে আমরা তিনটা আলাদা রেখা পেলাম, কারণ বলেছি টেম্পারেচার চেঞ্জ হলে রেখাগুলো সেম থাকবে না, কারণ টেম্পারেচার স্থির রাখা লাগে। তাহলে টেম্পারেচার চেঞ্জ করলে আমরা গ্রাফগুলো আলাদা আলাদা পাবো। তো ধরেন আমি এটাকে বললাম T1, এটাকে T2 টেম্পারেচার বললাম, এটাকে বললাম T3 টেম্পারেচার। এখন এই গ্রাফটার মধ্যে ক্রম আমরা কিভাবে বের করব? যে আমাদেরকে এমসিকিউতে প্রশ্ন করতে পারে এরকম গ্রাফ তুলে দিয়ে যে এখানে সঠিক ক্রম কোনটি, তাপমাত্রার সঠিক ক্রম কোনটি। মনে রাখতে হবে আপনার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আয়তনের সাথে তাপমাত্রার কি সম্পর্ক। আপনার কাজ হবে যাদের ক্রম বের করতে দিয়েছে তাদের সাথে এই যে ওয়াই অক্ষে যাকে বসানো, আপনি এক্স অক্ষ দিয়েও পারবেন, আমি সোজা করে দিচ্ছি, স্পেসিফিক বলে দেই, সোজা হবে। আপনি ওইটার সাথে এইটার সম্পর্কটা কেমন এটা মাথায় রাখবেন। আমরা জানি তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক সমানুপাতিক, মিনিং তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পায়। অন্যভাবে বললে, যে জায়গায় আয়তনটা আমরা বেশি পাবো সে জায়গায় তাপমাত্রাটাও বেশি থাকবে। কি বললাম? যে জায়গায় আয়তনটা আমরা বেশি পাবো সেখানে তাপমাত্রাটাও বেশি থাকবে। তার মানে এই তিনটা গ্রাফের মধ্যে যে জায়গায় আয়তনটা ম্যাক্সিমাম আমরা দেখবো ওখানেই তাপমাত্রা সর্বোচ্চ। ফর এক্সাম্পল, এই যে এই পয়েন্টটা খেয়াল করে দেখেন, এই পয়েন্টটা হচ্ছে সবচেয়ে উঁচুতে আছে, তার মানে এই পয়েন্টটাকে আমরা চিহ্নিত করতে পারি যে এটা হচ্ছে ভি ম্যাক্স, ঠিক আছে। সেম ওয়েতে এই পয়েন্টের উচ্চতা হচ্ছে সবচেয়ে কম, তাহলে এই পয়েন্টটাকে আমরা উল্লেখ করতে পারবো যে দিস ইজ ভি মিনিমাম। তাহলে আয়তন যেখানে সর্বোচ্চ, তাপমাত্রা সেখানে সর্বোচ্চ, আয়তন যেখানে সর্বনিম্ন সেখানে তাপমাত্রাটা হবে সর্বনিম্ন। তাহলে সেই সেন্সে ভি ম্যাক্সটা যে তাপমাত্রার জন্য দেখতে পাচ্ছি এটা T3, তাহলে আমাদের সর্বোচ্চ তাপমাত্রাটা হয়ে যাবে T3, পাশে কোথাও লিখে দেয়, আমি এখানে লিখি T3, তারপরে গ্রেটার দেন T2, গ্রেটার দেন T1, ঠিক আছে। তাহলে আবারও বলছি, এটা বের করলাম কিভাবে? যার ক্রম বের করতে দিবে সেইটার সাথে ওয়াই অক্ষে যে বেটা আছে তার সম্পর্কটা চিন্তা করবেন, তাহলেই হয়ে যাবে। ওয়াই অক্ষে আছে ভি, ভি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক টাইপের, তাহলে ভি যেখানে ম্যাক্সিমাম সেখানে টি এর মানও কি পাবো? ম্যাক্সিমাম পাবো। আমি জানিয়ে রাখি এটা এক্স অক্ষ দিয়েও করা সম্ভব, আমি সিম্পলি সহজ রাখার জন্য ওয়াই অক্ষের কথা বলেছি। কেউ আবার ভুল ধরে না যে স্যার ওটা ওয়াই অক্ষ দিয়ে কেন করলেন, এক্স অক্ষ দিয়েও তো আমি পারি। যারা পারেন মাশাআল্লাহ ভাই, আপনাদের লেখচিত্র ভালো আছে, আপনারা কার ভালো বোঝেন। আর যাদের কষ্ট হয় লেখচিত্র সম্পর্কে, আর কিচ্ছু চিন্তা করবেন না, চিন্তা করবেন ওয়াই অক্ষের সাথে যার ক্রম বের করতে বলেছে, আমাদের তাপমাত্রার ক্রম বের করতে বলেছে, তাহলে তাপমাত্রার সাথে ওয়াই অক্ষে রাখা ভি এর সম্পর্ক কি চিন্তা করব, যে ভি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক টাইপের, তাহলে যেখানে ভি ম্যাক্সিমাম সেখানে টিও ম্যাক্সিমাম। এই তিনটা গ্রাফের মধ্যে সবচেয়ে উঁচু হচ্ছে এই T3 ভিটা, তাহলে T3 তাপমাত্রা বেশি, T1 এর তাপমাত্রা সবচেয়ে কম। সো আমাদের ফলাফলটা পাওয়া যাচ্ছে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1 এই গ্রাফের জন্য, ঠিক আছে। এই পুরো গ্রাফটাও T1 টেম্পারেচার, এটা হচ্ছে একটা আইসোথার্মাল কার্ভ বা সমষ্ণ কার্ভ, T2টাও একটা সমষ্ণ কার্ভ, T3টাও আর একটা সমষ্ণ কার্ভ। এখানে তিনটা আলাদা আলাদা সমষ্ণ কার্ভ বা বক্ররেখা আছে, ঠিক আছে। সো দ্যাটস ইট, আমাদের তাহলে ভি বনাম পি এর গ্রাফটা শেখা হয়ে গেছে। এখান থেকে একটা সুন্দর জিনিস শিখেছি, সেটা কি? যে কোনো দুইটা জিনিসের, মহাবিশ্বের যে কোনো দুইটা জিনিসের সম্পর্কটা যদি ব্যস্তানুপাতিক হয় তবে গ্রাফটা অলওয়েজ দেখতে এমন হবে, এটাকেই বলছি অধিবৃত্তীয়, ঠিক আছে। ডান, গেল পরের পেজে চলে যায়। এবার আমাদের আঁকা লাগবে ভি বনাম 1/p গ্রাফ। এখানে পি ইনভার্স লেখা, একই ব্যাপার, 1/p বোঝানো হচ্ছে। তো ভি আর 1/p এর সম্পর্ক ছিল সমানুপাতিক, তাহলে সমানুপাতিকদের জন্য আমরা রিলেশনটা লিখতে পারলে এটাও হয়ে যাবে। আমরা লিখে ফেলি এভাবে, সমানুপাতিক সম্পর্কের গ্রাফ, সমানুপাতিক সম্পর্কের গ্রাফ মূল বিন্দুগামী সরল রেখা হয়, মূল বিন্দুগামী সরল রেখা হয়। যে কোনো দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক যদি সমানুপাতিক হয় এবং আপনি যদি ওদের গ্রাফ আঁকতে যান তাহলে ওটা মূল বিন্দুগামী সরল রেখা হবে। কেন? বিকজ এরা সরল রেখার y ইকুয়াল টু mx ফর্মুলা ফলো করে, কোনো c নাই।
সমানুপাতিক সম্পর্ক মানে সি নাই, এখানে ডিরেক্ট ওয়াই ইকুয়াল টু এম এক্স। আপনারা সরল রেখা সমীকরণ পড়েছেন, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। সি নাই, সমানুপাতিক সম্পর্ক মানে সি নাই, এটা মূল বিন্দু দিয়ে যাবে, তাই সি নাই। দ্যাটস ওয়াই যে কোনো দুইটা জিনিসের সম্পর্ক যখন সমানুপাতিক হয় তখন আমরা গ্রাফটা পাই মূল বিন্দুগামী সরল রেখা, কাটটা বা রেখাটা। তাহলে এখানে সম্পর্ক ভি আর ওয়ান বাই পি, পি ইনভার্স মানে ওয়ান বাই পি, সম্পর্কটা ছিল সমানুপাতিক। একটু মনে করে আসেন, আমরা যে গাণিতিকভাবে লিখছিলাম, এই যে এখানে যে গাণিতিকভাবে লিখছিলাম, এই যে দেখেন ভি আর ওয়ান বাই পি একসাথে চিন্তা করেন, দুজনের সম্পর্ক সমানুপাতিক, পি এর সাথে ব্যস্তানুপাতিক, ওয়ান বাই পি এর সাথে সমানুপাতিক। তাহলে আমরা যদি এখন ভি বনাম ওয়ান বাই পি গ্রাফ আঁকি, এই লজিকটা মেনটেন করে আঁকার ট্রাই করি। আসুন আমরা এখানে একটা এদিক নিয়ে নিলাম, ভালো কথা। সেম ভাবে এদিকেও আর একটা পার্ট নিয়ে নিলাম, ভালো কথা। এবার আমাদের কোনো কাম নাই, আমরা সিম্পলি এখানে একটা মূল বিন্দুগামী সরল রেখা এঁকে দিব। এটা অন্য কালারে আঁকছি যাতে দেখতে সুবিধা হয়, আমি হলুদ কালারে আঁকি। আরে দূর, এই যে মূল বিন্দুগামী সরল রেখা, আমরা একটা মূল বিন্দুগামী সরল রেখা এঁকে ফেললাম। এটা আমি হলুদ কালার আঁকলাম বোঝার সুবিধার্থে। আমরা যদি ওয়াই আর এক্স অক্ষগুলোকে চিহ্নিত করে আসেন, চিহ্নিত করে দেখি। ওয়াই অক্ষে বসাচ্ছি ভি কে, এক্স অক্ষে বসাচ্ছি ওয়ান বাই পি কে, ওয়ান বাই পি বা পি ইনভার্স যেভাবে ইচ্ছা বলেন, মূল বিন্দুগামী সরল রেখা। বুঝতে হবে এটা যেহেতু বয়েলের সূত্র থেকে পাওয়া, তার মানে এই গ্রাফটাও কিন্তু ভাইয়ারা এটাও কিন্তু আইসোথার্মাল। আমি পাশে লিখে দিচ্ছি আইসোথার্মাল, এই হচ্ছে আমাদের গ্রাফ। এখন এটার জন্য না হয় তাপমাত্রা স্থির রাখছি, এখানে ধরেন একটা নির্দিষ্ট টি স্থির বলে দিলাম, কিন্তু আমরা যদি আরো টি আনতে চাই, আরো টি, টি ওয়ান, টি টু, টি থ্রি, তাহলে আমাদের এই সেম গ্রাফের মধ্যে আর টেম্পারেচারটা চেঞ্জ করতে হবে। তিনটা আলাদা টেম্পারেচারে তিনটা আলাদা সরল রেখা পাবো, ওইটা আঁকলেই বেসিক্যালি আমরা ওইটারও ক্রম বের করতে পারবো। সো আসেন এটাও করি আমরা। এটা আঁকলাম, কিরে বাঁকা হয়ে যাচ্ছে কেন? হয়েছে মোটামুটি, আর পেন নিব না। এদিকে আর একটা আঁকলাম, ভালো কথা। এবার আমরা টেম্পারেচার সেম রেখে, টেম্পারেচার চেঞ্জ করে আমরা ভ্যালুগুলো দেখা ট্রাই করি, ভ্যালুগুলো আমরা টেম্পারেচার চেঞ্জ রেখে দেখার ট্রাই করি। আসেন তাহলে লেটস সে আমি একটা গ্রাফ আঁকলাম এই বরাবর, এই বরাবর নিলাম, ঠিক আছে। আর একটা গ্রাফ নিবেন এই বরাবর, ভালো কথা। আর একটা গ্রাফ নেন এই বরাবর, ভালো কথা। তিনটা আলাদা আমি গ্রাফ আঁকছি। কেন তিনটা আলাদা গ্রাফ আঁকলাম? বিকজ আমি এগুলোকে চিহ্নিত করতে চাই আলাদা আলাদা তাপমাত্রায়। প্রথম গ্রাফটা ধরেন আপনি পেয়েছেন টি থ্রি টেম্পারেচারে, সেকেন্ড গ্রাফটা টি টু টেম্পারেচারে, থার্ড গ্রাফটা টি থ্রি টেম্পারেচারে, ঠিক আছে। যদি চিহ্নিত করে দেয় যে কোন জিনিসগুলোর গ্রাফ এটা বেসিক্যালি ভি বনাম ওয়ান বাই পি এর গ্রাফ। তো যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাকে যদি ক্রম বের করতে দেয়, এটাও আইসোথার্মাল গ্রাফ, এটা আইসোথার্মাল, 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 তিনটা আইসোথার্মাল গ্রাফ পাইছি বা কার্ভ পাইছি। কার্ভ তো না, এখানে স্ট্রেট লাইন, মূল বিন্দুগামী সরল রেখা। যেটা বলেছিলাম, যার ক্রম বের করতে দিয়েছে তার সাথে ওয়াই অক্ষের সম্পর্ক চিন্তা করি। টি এর সাথে ওয়াই অক্ষের সম্পর্ক, টি এর সাথে ভি এর সম্পর্ক সমানুপাতিক। তার মানে ভি যেখানে ম্যাক্সিমাম হবে সেখানে তাপমাত্রাটাও কি হবে? ম্যাক্সিমাম। তার মানে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টে আমরা বুঝবো যে এই জায়গায় ভি হচ্ছে ম্যাক্সিমাম। একদম নিচের যে পয়েন্ট, এখানে ভি হচ্ছে মিনিমাম। যেহেতু এই ব্যাপারটা, তার মানে ভি ম্যাক্সিমাম যেখানে, সেখানে টিও ম্যাক্সিমাম, আর যেখানে ভি মিনিমাম সেখানে টি এর মানটাও কিরকম? মিনিমাম। এই লজিক থেকে আমরা তাহলে বলে দিতে পারি যে টি থ্রিটা হচ্ছে সবচেয়ে বড় তাপমাত্রা। সো টি থ্রি ইজ গ্রেটার দেন টি টু ইজ গ্রেটার দেন সবচেয়ে ছোট তাপমাত্রাটা হচ্ছে টি ওয়ান। সো দিস ইজ আওয়ার রিলেশন, ঠিক আছে। তাহলে একইভাবে আমাদের তাহলে পিভি বনাম পি গ্রাফ হয়ে গেল। দুই একবার প্র্যাকটিস করলে জিনিসটা আপনাদের হয়ে যাবে। লজিক চিন্তা করবেন, লোকজন মুখস্থ করে এগুলো, প্লিজ মুখস্থ করবেন না, জিনিসগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন। যত গ্রাফ আপনারা ভালো বুঝবেন, বিলিভ মি ভাই, যারাই সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এই জাতীয় টপিকগুলাই যেতে চান, এই জাতীয় পড়ালেখা করতে চান ভবিষ্যতে এইচএসসি পার করার পর, মনে রাখবেন গ্রাফ হচ্ছে আপনার পরম বন্ধু। তো ভার্সিটিতে ওঠার আগে, এই যে এইচএসসিতে থাকার সময় আমাদের গ্রাফগুলা যত আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে গ্রাফের, তত ইনশাল্লাহ আমরা ভার্সিটিতে গিয়ে ভালো করব। গ্রাফে বুঝতে পারেন বলে আমি নিজেই যে কি পরিমাণ প্যারা খাইছি, এইচএসসিতে মোটামুটি ভালো গ্রাফ বুঝতাম, কিন্তু আমার যে নটরডেমের বন্ধু বান্ধব যারা ছিল তারা আমার চেয়ে অনেক বেশি ভালো বুঝতো। মানে এই আমি জানতাম না তখন, এটা গিয়ে কই টের পাইছি আমি বুয়েটে যাওয়ার পরে। বুয়েটে গিয়ে আমাদের দেখা যায় তো ওই যে পাশাপাশি বসায় মেলা গ্রাফটা হিসাব করাইতো, আমি দেখতাম আমার চেয়ে ওর যোগ্যতা অনেক বেশি।
ও খুব দ্রুত গ্রাফ সলভ করতে পারতেছে, যেটা আমার চিন্তা করতে সময় লাগতেছে। তখন আমি বুঝছি যে আমার বেসিকে তাহলে প্রবলেম ছিল, যে এইচএসসিতে আমি যখন পড়ছি জিনিসটা আমাকে যে যারা শিখাইছে, অথবা আমার নিজেরও গাফলতি থাকতে পারে, আমার এত ভালো আইডিয়া গ্রাফের ছিল না। বেসিক আইডিয়া আছে কিন্তু স্টিল বেসিকে কিছু গাফলতি ছিল। তাই আমি বলবো নিজেদেরকে গ্রাফে উন্নত করতে হবে, তাতে আপনার ভবিষ্যৎ যাত্রা মসৃণ হবে। আমার অনেকদিন লাগছিল আমার বন্ধুর সাথে কম্পিট করার জন্য, ওর লেভেলে যাওয়ার জন্য আমার অনেকদিন কষ্ট করা লাগছিল। তো এই কষ্টটা হতো না যদি আমার এইচএসসির বেসিকটা অনেক ভালো থাকতো। সো আমি বিশ্বাস করি আপনাদের বেসিকটাও ভালো করে নিয়ে যাওয়া লাগবে যদি আপনি ভবিষ্যতে এই জিনিসটা ভালো পারতে চান। আর কথা না বাড়াই, পরবর্তী আরেকটা গ্রাফ আছে, এগুলো সব আইসোথার্মাল গ্রাফ। ভালো কথা, চলে যায় পরের গ্রাফে। এবার বলা হচ্ছে কি রে, আরেকটা গ্রাফ কই, আরেকটা গ্রাফ থাকা উচিত। এটা পিভি বনাম পি গ্রাফ কেন লেখা, এই খোদা। ও ও আমি পুরোপুরি ভুল একটা কাজ করে ফেলেছি। এটা পিভি বনাম পি এর গ্রাফ না, আমি এই জায়গায় অন্য চিত্রটা এঁকে দিয়েছি। এটা হচ্ছে পি বনাম ভি বনাম 1/p গ্রাফ, ভি বনাম 1/p গ্রাফ। আমি এটার জায়গায় উল্টা এঁকে দিয়েছি পুরো, সরি ফর দ্যাট। এটা ভি বনাম 1/p গ্রাফ, ঠিক আছে। আর আগের গ্রাফটাই তাহলে আমি চলে যাই। আগের গ্রাফটা হচ্ছে পিভি বনাম পি গ্রাফ, আমি এটা বাদ দিয়ে লিখবো এখানে পিভি বনাম 1/p গ্রাফ। তাহলে এই সম্পর্কটা আগের ইতে লিখছিলাম আমি, ইট ডাজন্ট ম্যাটার, এটা এখানে থাকুক। আমরা পিভি বনাম পি গ্রাফ আঁকতে চাচ্ছি। তাহলে যদি আঁকতে চাই, আগে আমাদের সম্পর্কটাকে একটু মনে করা লাগবে। আমরা পড়ে এসেছিলাম বয়েল অনুযায়ী, বয়েল আমাদেরকে জানাইছিল পিভি এর মানটা অলওয়েজ ধ্রুবক থাকবে যদি তাপমাত্রা স্থির রাখি। আমরা তাপমাত্রার মোল সংখ্যা যদি স্থির রাখি, পিভি এর মানটা অলওয়েজ কি থাকবে, ধ্রুবক থাকবে। তাহলে যদি ধ্রুবকই থাকে, আমরা যদি এটা গ্রাফ আঁকতে যাই, আসেন গ্রাফ আঁকার ট্রাই করি একটা। আমরা গ্রাফ যদি আঁকতে চাই, নিলাম এখানে এই বরাবর, আর এদিকে আর একটা নিব আমরা, ঠিক আছে। তো এরকম নিলাম। আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর নিব হচ্ছে পিভি কে, এদিকে নিয়ে নিলাম পিভি কে, এক্স অক্ষ বরাবর নিব পি কে। তো পিভি ইকুয়াল টু ধ্রুবক, কথাটার মানে আসলে কি? কথাটার মানে হচ্ছে বেসিক্যালি যে আপনার পিভি এর মান, আপনি পি এর মান যেমনি চেঞ্জ করেন না কেন, পি কে যেভাবেই চেঞ্জ করেন না কেন, পি কে বাড়াই দেন কমাই দেন, ইট ডাজন্ট ম্যাটার। পি এর মান যেমনি চেঞ্জ করেন, পিভি এর মানটা অলওয়েজ স্থির থাকবে। আবারও বলছি, পি এর মানটা যেমনি চেঞ্জ করেন, পিভি এর মান স্থির থাকবে। আর পিভি এর মান স্থির রাখার অর্থ হচ্ছে আমাদের এই গ্রাফটা হবে এক্স অক্ষের সমান্তরাল। আমরা এই গ্রাফটা পাবো, সেটা হবে এক্স অক্ষের সমান্তরাল। সো গ্রাফটা হয়ে যাচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। তাহলে আমরা পিভি কে ওয়াই অক্ষে রেখে পি কে যদি এক্স অক্ষে রাখি, যাই করি না কেন আমরা গ্রাফটা কিসের সমান্তরাল পাবো, এক্স অক্ষের সমান্তরাল। আমি যদি লিখি জিনিসটা, মনে রাখবেন এক্স অক্ষের সমান্তরাল, এটা মনে রাখতে হবে এই গ্রাফটা, ঠিক আছে। যদি উল্টা কাজটা করতাম, অনেকেই একটু উল্টা ভাবে বললে আর জিনিসটা পারে না। যদি আমি আবার আর একটা গ্রাফ আঁকছি, দেখবেন আর একটা গ্রাফ আঁকছি। এবার ধরেন করলাম কি, এবার আমি করলাম কি, এদিকে রাখলাম পি কে, এদিকে রাখলাম পিভি কে। অনেকে মনে করে এবারও মনে হয় এক্স অক্ষের সমান্তরাল হবে। না ভাই, বেসিকটা হচ্ছে পি কে আপনি রাখছেন, পিভি কে আপনি রাখছেন এক্স অক্ষ বরাবর। তার মানে এক্স অক্ষের ডানে বামে গেলে পিভি এর মান চেঞ্জ হবে। এক্স অক্ষের ডানে গেলে পিভি বাড়বে, এক্স অক্ষের বামে গেলে পিভি কমবে। পিভি কে স্থির রাখার উপায় একটাই, সেটা হচ্ছে যদি আপনি অয় অক্ষের সমান্তরাল রেখা টানেন। এটা বেসিক্যালি হবে অয় অক্ষের সমান্তরাল কোন রেখা, দিস। এটা হচ্ছে আমাদের গ্রাফ। পি বনাম পিভি এর গ্রাফ হবে এরকম, পিভি বনাম পি এর গ্রাফ হবে এরকম। তাহলে এই ক্ষেত্রে আমরা পাশে কি লিখতে পারি, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। খেয়াল রেখে, এটাও যেহেতু আমরা তাপমাত্রা স্থির রেখে হিসাবটা করছি, তাপমাত্রা স্থির রেখে হিসাবটা করার জন্য আমরা বলে দিতে পারবো দিস গ্রাফ ইজ অলসো আইসোথার্মাল, দিস ইজ অলসো আইসোথার্মাল বা সমষ্ণ রেখ, বা সমষ্ণ লেখ, ঠিক আছে। আইসোথার্মাল গ্রাফ বা সমষ্ণ লেখ। সো দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের বেসিক্যালি কি গেল তাহলে। বয়েলের সূত্রের বিভিন্ন রূপাবলী আমরা পড়ে ফেললাম। বয়েলের সূত্রে আর একটা সূত্র দরকার আছে, ওইটা এখনই শেখাবো না, আগে অঙ্ক করে ফেলি, তারপরে এখানে কি কি প্রবলেম আসছে সেগুলো দেখি, ইনশাল্লাহ হয়ে যাবে। সো পরের ইতে যাই, পরের গ্রাফটাই যাই, মানে পরের ইতে যাই। বলছে দেখেন, এটা কুমিল্লা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2016, এটা একটা এমসিকিউ প্রশ্ন। আমি অপশনগুলো রাখি নাই, অঙ্ক হিসেবে করব তাই। বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ 1 অ্যাটমসফিয়ার হলে 1/v এর মান হয় 0.05 পার লিটার।
এখন 1/v এর মান চেঞ্জ করলে p এর মান কত হবে? সো আপনারা যদি একটু লিপিবদ্ধ করেন কোনটা কি, প্রথম অঙ্ক করতে যাচ্ছি তাই লিপিবদ্ধ করেই করব। ধরেন প্রাথমিক চাপ p টাকে 1 অ্যাটমসফিয়ার, এটাকে আমরা ধরে নিলাম p1, তাহলে p1 হচ্ছে 1 atm। এই অবস্থায় 1/v লেখা, অর্থাৎ 1/v1 দেওয়া আছে 0.05, ভালো কথা। এরপরে দেওয়া আছে 1/v, পরবর্তী 1/v মানে চাপ চেঞ্জ হয়েছে তখন 1/v ও চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই 1/v2 কে আমি লিখে দিলাম 0.042। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের তাহলে p2 ইকুয়াল টু হোয়াট, এই জিনিসটা বের করতে বলছে, নতুন চাপের মানটা কত। সূত্র বসালেই হয়ে যাবে। আমরা সূত্র শিখে আসলাম p1 v1 ইকুয়াল টু p2 v2, এই সূত্রটা শিখে এসেছি। তাহলে আমরা যদি দুইটাকে চেঞ্জ করে দেই এখানে, যে আপনি যেটা করেন p1 গুণিত v2টাকে এদিকে নিয়ে আসেন 1/v2 ইকুয়াল টু p2 ইন্টু 1/v1, চেঞ্জ করলাম আর কি, এক্সচেঞ্জ করলাম, আমরা সিম্পলি হচ্ছে বজ্র গুণন করলাম। এখন মানগুলা সিম্পলি বসায় দেন। তাহলে p1 এর মান হচ্ছে আমরা পাইছি 1 অ্যাটমসফিয়ার, 1/v2 এর মান পাইছি 1/0.042 ইকুয়াল টু p2 বের করতে হবে, গুণিত 1/v1 মানে হচ্ছে 1/0.05। তার মানে p2 দাঁড়াচ্ছে, তাহলে p2 দাঁড়াচ্ছে হচ্ছে বেসিক্যালি 0.05 কে ওদিকে নিয়ে যাই 0.05/0.042, তার মানে বেসিক্যালি 50/42। দুইজনকে যদি আমরা কত দিয়ে ভাগ করি, 50/42 মানে কত দিয়ে ভাগ করা যাইতে পারে, ভাগ তো করতে পারতেছি না, 25/21, 25/21 মানে 1 পয়েন্ট কত আসে হিসাব করি, 1.0 সামথিং, না জিরো আসবে না, 1.19, 1.2 আর কি, 1.2 হিসাব ঠিক করছি তো। পি এর সাথে 1/v এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তাহলে 0.05 এর জন্য চাপ, উল্টা করছি, কি ভুল করলাম এখানে, p1 ইন্টু 1/v2 p2 ইন্টু 1/v1, তাহলে p2 ইকুয়াল টু কি করলাম, pv ইকুয়াল টু ধ্রুবক, তাহলে p ইকুয়াল টু 1/v, p সমানুপাতিক 1/v, p এর সাথে 1/v এর সম্পর্ক সমানুপাতিক। 0.05 এর জন্য চাপ যদি 1 atm হয়, 0.042 এর জন্য চাপ কম হবে, চাপ কম হবে, চাপ বেশি আসছে কেন, ভুল করছে এখানে, কি ভুল করলাম তাই তো ধরতে পারতেছি না। তাহলে p1 ইন্টু v1 ইকুয়াল টু p2 v2, ঠিকই তো করছি। তাহলে আমি v2টাকে নিয়ে আসলাম 1/v2, এটার মান হচ্ছে 0.042, ও 1/0.042 লিখেছি, এটা ভুল হয়েছে। আরে ভাই মন মানসিকতা কই যাচ্ছে, নর্মাল জিনিস পড়াইতে গিয়ে ভুলভাল লিখছি কেন, এই যে এই জায়গাটা ভুল লিখছি, 1/v2 এর মান হচ্ছে 0.042, এটা হচ্ছে 0.042, আর এটার মান হচ্ছে 0.05। আমিও তো বলি আনসার নাহলে উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল, সরি। তাহলে আমরা যদি এটার ভ্যালুটা বের করে ফেলি, এটা আসবে হচ্ছে 0.042 ডিভাইডেড বাই 0.05, অর্থাৎ 42/50, এবার মিলবে, এই তো 0.84 অ্যাটমসফিয়ার, 0.84 atm আনসার। খুবই সোজা জিনিস, একটু জটিল করে বুঝালাম আমি, আপনারা মানটান বসায় সঠিকভাবে বের করতে পারবেন ইনশাল্লাহ। সো এটা কুমিল্লা বোর্ড 19, ঢাকা বোর্ড 2016, তার মানে এটা বেশ পপুলার একটা এমসিকিউ। আরও বেশ কিছু বোর্ডে এই অনুরূপ প্রশ্ন এসছে, সো এগুলা প্র্যাকটিস করবেন নিজেরা, ভালো কথা। পরের স্লাইডে চলে যাই। এর পরের স্লাইডটা দেখি, বলছে কোন লেখচিত্রটি আইসোথার্ম অনুসরণ করে। লেখা যদি বুঝতে কষ্ট হয়, এখানে ভি লেখা আছে, আমি এটা জানাই দিতে চাই। এই বামে এক্স অক্ষ বরাবর ভি লেখা, ওয়াই অক্ষ বরাবর 1/p লেখা, এখানে এক্স অক্ষ বরাবর ভি লেখা, ওয়াই অক্ষ বরাবর টি লেখা। কি বলতেছি, ওয়াই অক্ষ বরাবর পি লেখা, এক্স অক্ষ বরাবর টি লেখা, ওয়াই অক্ষ বরাবর পিভি লেখা, এক্স অক্ষ বরাবর টি লেখা, ভালো কথা। তাহলে প্রথম লেখচিত্রটা যদি আমরা দেখি, এটা ভি আর 1/p একটা গ্রাফ, এবং আমরা মূলবিন্দুগামী সরল রেখা দেখতে পাচ্ছি। বলছে কোন লেখচিত্রটি আইসোথার্ম অনুসরণ করে, অর্থাৎ বয়েলের সূত্র, ভি ব্যস্ত সমানুপাতিক 1/p, এটাই বয়েলের সূত্র, এটাই বয়েল প্রকাশ করে, আর তার মানে এটাই আনসার। খেয়াল করবেন বাকি কোনোটাই হওয়া পসিবল না, কেন পসিবল না, এই জায়গায় গ্রাফটা, এটাও তো, ও ক আর ঘ, পিভি বনাম টি না, এটা পিভি বনাম টি গ্রাফ, এটা পিভি বনাম টি, টি না, টি তো চেঞ্জ হচ্ছে, টি কে এক্স অক্ষে রাখা আছে, টি চেঞ্জ হচ্ছে, এটাও আনসার হইতে পারে না। এখানে ভি বনাম টি এর গ্রাফ, এটা তো বয়েলের সূত্র না, এটা হচ্ছে পি বনাম টি গ্রাফ, এটাও বয়েলের সূত্র না। সুতরাং এগুলো প্রত্যেকটাতে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, বাকি প্রত্যেকটাতে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, শুধু প্রথম অপশনে T1 এর যে গ্রাফটা লেখা, T1 মানে পুরো গ্রাফের উপরে T1 তাপমাত্রা, T2 বরাবর যে লেখচিত্রটা আঁকা, যে সরল রেখাটা আঁকা, সরল রেখার উপর প্রত্যেকটা বিন্দুতে তাপমাত্রা হচ্ছে T2, ঠিক আছে। সো এই লেখচিত্রটা তাহলে আইসোথার্ম অনুসরণ করে, ভালো কথা। এরপরে চলে যায়, আসেন আর কি প্রশ্ন করা যাচ্ছে।
আবারও কোন লেখচিত্রটি অশুদ্ধ, কোন লেখচিত্রটি অশুদ্ধ, তাহলে প্রথম সম্পর্কটা দেখি। এটা জিএসটি 2022-23-এর প্রশ্ন, অ্যাডমিশনের প্রশ্ন। পি আর ভি এর সম্পর্ক আমরা জানি ব্যস্তানুপাতিক, এবং সম্পর্কটা হচ্ছে গ্রাফটা হবে অধিবৃত্তীয়। দেখেন একটা অধিবৃত্ত আঁকা আছে, তাহলে এটা সঠিক, এটা শুদ্ধ। পি আর 1/v এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তার মানে গ্রাফটা হবে মূলবিন্দুগামী সরল রেখা, এবং মূলবিন্দুগামী সরল রেখা আছে, সো এটাও সঠিক। পিভি আর পি, আমরা জানি পি এর মান যেমনিই চেঞ্জ করি না কেন পিভি এর মান থাকবে ধ্রুবক, অর্থাৎ ওয়াই এক্স অক্ষের সমান্তরাল হবে। পিভি বনাম পি এক্স অক্ষের সমান্তরালই আছে, সুতরাং এটাও সঠিক। দ্যাট লিভস আস উইথ অনলি ওয়ান থিং, পিভি বনাম ভি। পিভি এর মান আপনি ভি যেমনিই চেঞ্জ করেন না কেন, পিভি যেমনিই চেঞ্জ করেন পিভি ধ্রুবক, পিভি ইকুয়াল টু ধ্রুবক। কিন্তু এখানে দেখেন মানটা ধ্রুবক নাই, মূলবিন্দুগামী সরল রেখা হয়েছে, মানে পিভি এর সাথে ভি এর সম্পর্ক করা হয়েছে সমানুপাতিক। দ্যাট ইজ রং। পিভি এর সাথে ভি এর সম্পর্ক সমানুপাতিক না, ভি যেমনিই চেঞ্জ করি পিভি আনচেঞ্জ থাকবে। তার মানে এই লেখচিত্রটা অশুদ্ধ, এটা হচ্ছে আমাদের আনসার দিস। এই লেখচিত্রটা অশুদ্ধ, বাকি সবগুলা লেখচিত্র সঠিক আছে। সো দ্যাটস ইট, ডান। এটাও চলে গেল, পরের ইতে চলে যাই। কোশ্চেনের আনসার করি কিছু। এই কোশ্চেনের আনসারটা বহুত বইয়ে ভুল দেওয়া আছে, আমি এটা এই কারণে ক্লিয়ার করব। দেখি কি বলে। বলছে একটি ফ্লাস্কে 10 অ্যাটমসফিয়ার চাপে 10 অ্যাটমসফিয়ার চাপে 50 ml 50 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি আছে। ভালো কথা, তাহলে আমরা যদি ভ্যালুগুলা লিখে ফেলি যে আমাদের প্রাথমিক চাপ P1 ইকুয়াল টু হচ্ছে 10 অ্যাটমসফিয়ার, ভালো কথা লিখলাম। এই অবস্থায় আয়তন V1 হচ্ছে গিয়ে 50 লিটার, এটাও লিখে ফেললাম। বলছে 2 লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুনকে ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে যদি বেলুনের ভিতর হাইড্রোজেন গ্যাসের চাপ 2 অ্যাটমসফিয়ার থাকে। তার মানে আমাদের বেশ কিছু বেলুন ভর্তি করতে হবে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে নতুন যে পাবো, নতুন যে বেলুনগুলা পাচ্ছি, মানে নতুন যে আয়তনটা পাচ্ছি, ওই নতুন আয়তনের নতুন চাপটা হচ্ছে 2 অ্যাটমসফিয়ার। অর্থাৎ আমাদেরকে P2টা দিয়ে দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার। আমাদের কাজ হচ্ছে V2টা বের করা, এবং ওই V2 বের করে 2 লিটারের মেলাগুলা বেলুনকে ভর্তি করা, যে এই নতুন আয়তন দ্বারা কতগুলা বেলুন ভর্তি করতে পারবো। খুব সিম্পল লজিক। 10 অ্যাটমসফিয়ার মানে আগে চাপটা ছিল বেশি, কমায় 2 অ্যাটমসফিয়ারে চাপ নিয়ে আসবো। তাহলে চাপ যদি কমাই, হাইড্রোজেন গ্যাসের আয়তনটা বেড়ে যাবে, ওই বেড়ে যাওয়া আয়তনটা দিয়ে কতগুলা 2 লিটারের বেলুনকে ভর্তি করা যাবে, জিনিসটা এটাই। তাহলে আমাদের বেড়ে যাওয়া আয়তনটা বের করতে পারলেই হচ্ছে। সূত্রটা আমরা জানি P1 V1 ইকুয়াল টু P2 V2, ভালো কথা। তাহলে এখান থেকে V2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে P1 V1 ডিভাইডেড বাই P2। এখন P1 এর মান দেওয়া আছে 10 অ্যাটমসফিয়ার, V1 এর মান দেওয়া আছে 50, P2 এর মান দেওয়া আছে 2, তাহলে সব মিলে এটা চলে আসবে 500/2 250 লিটার। আর আপনার মনে হইতে পারে তাহলে 250 লিটার হাইড্রোজেন গ্যাস দিয়ে আমরা 2 লিটারের কতগুলা বেলুন ফোলাতে পারবো, এটা আনসার। এটা অনেকেই মনে করে, অনেক বই এমনি করা আছে, কিন্তু জিনিসটা ট্রু না। আপনার এটা বুঝতে হবে, আমি এখানে একটা কথা লিখে দিচ্ছি, এটা বুঝবেন। সেটা হচ্ছে ফ্লাস্কের আয়তনের সমান, ফ্লাস্কের আয়তন কত? 50 লিটার। ফ্লাস্কের আয়তনের সমান হাইড্রোজেন গ্যাস ফ্লাস্কে থেকে যাবে, বাকিটুকু দ্বারা বেলুন ভর্তি হবে। এই যে এই কনসিডারেশনটাই বইয়ে বেশিরভাগ জায়গায় করা নাই, বেশিরভাগ বইয়ে। এটাই আমি আপনাদেরকে এখন বোঝানোর একটু ট্রাই করি। সেটা হচ্ছে ভাইয়া, কোন একটা ফ্লাস্কে ধরেন কোন একটা রুমের, আমি যদি ওই রুম থেকে বাতাস বের করি বা ওই রুমের টেম্পারেচার বাড়াই দিই, ধরেন আমি এখন যে রুমটায় আছি এই রুমের তাপমাত্রা যদি আমি চাপটা যদি আমি কমাই দেই, তাহলে চাপ কমালে রুমের বাতাসের আয়তন বেড়ে যাবে। সমস্যা হচ্ছে রুম তো অতিরিক্ত আয়তনটাকে রাখতে পারবে না, রুমের তো আয়তন নির্দিষ্ট। সেম ওয়েতে ফ্লাস্কের আয়তন নির্দিষ্ট, ওর যে এক্সট্রা আয়তনটা, যতটুকু এক্সট্রা আয়তন তৈরি হয়েছে হাইড্রোজেন গ্যাসের, সেটাই মুখের মানে পাত্রের মুখ দিয়ে বের হয়ে যাবে। কিন্তু সমস্ত বাতাস কি রুম থেকে বের হয়ে যাবে? জীবনেও না। রুমের যতটুকু আয়তন ততটুকু আয়তনের বাতাস রুমের থেকে বাকিটুকু বের হবে। তাই লজিক হচ্ছে, যখন আমরা কোনো গ্যাসের চাপ কমায় আয়তন বৃদ্ধি করি, ওই আয়তনটা বেরিয়ে যায় পাত্র থেকে, কিন্তু কতটুকু বের হয়? যতটুকু পাত্রের আয়তন ততটুকু আয়তন পাত্রে থেকে যায়, বাকি আয়তনটা রুম থেকে বেরিয়ে যায়।
তাহলে এখানে যে আমরা ফ্লাস্ক নিছি, ফ্লাস্কের নিজস্ব আয়তন 50 লিটার, এই 50 লিটার হাইড্রোজেন গ্যাস ফ্লাস্কের ভেতরে থেকে যাবে, বাকি গ্যাসটা বের হয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে বাকি গ্যাসটাকে নিয়ে। তাহলে আমরা এখানে লিখতে পারবো অতএব ভর্তিকৃত বেলুন, মানে কতগুলা বেলুন ভর্তি করা যাবে এটা বের করছি। অতএব ভর্তিকৃত বেলুন সংখ্যা উইল বি ইকুয়াল টু, টোটাল আয়তন পাইছি আমরা 250, তার ভেতর থেকে 50 লিটার আয়তন থেকে যাবে পাত্রের ভেতরে, ফ্লাস্কের ভেতরে, আর এই আয়তনটা দিয়ে 2 লিটারের এক একটা বেলুনকে ভর্তি করা লাগবে, তাই 2 দিয়ে ভাগ। 250 থেকে 50 বাদ দিলে হয় 200, 200কে 2 দিয়ে ভাগ করলে হয় 100টি। সো টোটাল বেলুনের সংখ্যা হচ্ছে 100টা। আমাদের এই গ্যাসটা দ্বারা 100টা বেলুনকে ভর্তি করা যাবে, কনসিডার করে নিয়ে যে আমি পুরো ফ্লাস্কটাকে বাইর করতে পারতেছি না। ফ্লাস্ক থেকে পুরো বাতাস যদি আপনি বের করতে চান, আপনার ভ্যাকুয়াম লাগবে। ওই ভ্যাকুয়াম যেগুলো দিয়ে বাতাস বের করা হয়, ও ন্যাচারাল অবস্থায় কখনোই 50 লিটার বাতাস অটো বের হবে না। 50 লিটার বাতাস পাত্রে থেকে যাবে, বাকিটা অটো বের হবে। কি বলছে আশা করি বুঝতে পারছেন। অলওয়েজ এটা মাথায় রাখবেন, অলওয়েজ আমি যদি বের করতে চাই কোনো রুমকে পুরোপুরি বায়ু শূন্য করতে চাই, তাহলে আমার বাইরে থেকে একটা ভ্যাকুয়াম অ্যাড করা লাগবে, ভ্যাকুয়াম মেশিন, যেটা ভেতরের বাতাসকে সাক করে বাইর করে ফেলবে আর কি, একদম বের করে ফেলবে বাতাসকে। ওটা ছাড়া কখনোই ন্যাচারালি আয়তনের পরিমাণ বাতাস বের হইতে পারবে না। ওই পাত্রের আয়তনের বাতাস পাত্রের ভেতরে থেকে যাবে, বাকি বাতাসটা বের হবে। সেটা দিয়ে আমরা বেলুন ভর্তি করলাম, তাই 250 - 50/2 100টি। সো দ্যাটস ইট, আমরা মোটামুটি এই অঙ্কটা পেরে গেছি, ডান। এখানে একটা কনসিডারেশন ছিল, এটা পড়ানোর জন্য আমি অঙ্কটা করালাম। আসেন পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন বলছে, এটা বুয়েট অনুরূপ 2017-18, বুয়েটে এই প্রশ্নটা মেলাভাবে ঘুরে পেঁচে আসছে, এই সেম প্রশ্ন, এই সেম টাইপের প্রশ্ন। এটাও একদম হাজারিনাগের বইয়ের অঙ্ক, বইয়েরই অঙ্ক বুয়েটে আসছে এবং আসে নিয়মিত। এটা আমি বুঝাইতে চাই আপনাদেরকে। আপনারা বইয়ের অঙ্ক যদি বারবার ভালো মতো প্র্যাকটিস করেন, কিছু জিনিস ডিরেক্ট কমন পাবেন অ্যাডমিশন টেস্টে। বোর্ডে তো পাবেনই, অ্যাডমিশন টেস্টে কমন পাবেন কিছু জিনিস ডিরেক্ট। তো কোশ্চেনটা কি বলছে পড়ি। নির্দিষ্ট তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপে কয়েকটি মার্বেল সহ একটি গ্যাসের আয়তন 200 ml হয়। প্রবলেমটা হচ্ছে এই যে গ্যাসের আয়তন 200 ml বলেছে, এটা কিন্তু পিওরলি গ্যাসের আয়তন না। এই আয়তনটার ভেতরে কিছু মার্বেলের আয়তন আছে, কিছু মার্বেলের আয়তন আছে এই আয়তনটার ভেতরে। তার মানে এই 200 ml এর ওপর পুরোপুরিটার ওপর বয়েলের সূত্র প্রযোজ্য না। আপনি যদি গ্যাসের জন্য বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে চান, তাহলে এই 200 ml থেকে আগে মার্বেলের আয়তনটা বাদ দিতে হবে, তাহলে আমরা গ্যাসের আয়তন পাবো। ওই গ্যাসের আয়তনটার উপর বয়েলের সূত্র কি হবে, প্রযোজ্য হবে। সো ভালো কথা। এবার কি বলছে, তাপমাত্রা স্থির রেখে চাপকে দ্বিগুণ করা হলে ওই মার্বেল সহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে 105 ml হয়। তাহলে গ্যাসের আয়তন হ্রাস পাইছে ঠিক আছে, কিন্তু মার্বেলের আয়তন কিন্তু হ্রাস পায় নাই, মার্বেল যতটুকু ছিল ততটুকুই আছে। সো আমাদেরকে বের করতে বলছে মার্বেলের আয়তন কত। তো অঙ্কটা করতে গেলে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে আমরা মার্বেলের আয়তন ধরে নিব। যে ধরি মার্বেলের আয়তন x সেন্টিমিটার কিউব, যাহা সেন্টিমিটার কিউব তাহাই এমএল। নর্মালি এমএল গুলো আমরা তরল বা গ্যাসের জন্য ইউজ করি, সেন্টিমিটার কিউব সবার জন্য ইউজ করি, কঠিনের জন্য। তো মার্বেল কঠিন, তাই এমএল না লিখে সেন্টিমিটার কিউব লিখছি। ধরি মার্বেলের আয়তন, মার্বেলের আয়তন হলো x সেন্টিমিটার কিউব। ভালো কথা, মার্বেলের আয়তন হলো x সেন্টিমিটার কিউব। তাহলে প্রাথমিক অবস্থায় গ্যাসের আয়তনটাকে যদি আমরা P1 বলে দেই, এই 200 ml বা 200 সেন্টিমিটার কিউবের ভেতরে মার্বেলটা আছে x সেন্টিমিটার কিউব। আমার কাজ হচ্ছে 200 থেকে আমরা x বাদ দিব, যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে বেসিক্যালি কিসের আয়তন, গ্যাসের আয়তন। আবার বলা আছে গ্যাসের চাপকে দ্বিগুণ করলে, তার মানে নতুন চাপকে যদি P2 ধরেন, পুরাতন চাপের দ্বিগুণ হবে, P2 = 2P1। ভালো কথা। এটা করলে গ্যাসের আয়তন হ্রাস পেয়ে 105 ml হয়, কি সহ, মার্বেল সহ। তার মানে আমরা যে, আরে P1 লিখছি কেন, কি ভুলভাল লিখতেছি, এটা V1। আমরা যে নতুন আয়তনটা পাবো V2, এটাও হবে 105। এই 105 থেকে আমরা x লিখবো, বাদ দিয়ে দেবো, কারণ এক্সটা এখনো আছে মার্বেলের ভেতর, মার্বেলের আয়তনটা এখনো গ্যাসের ভেতরে আছে, এত সেন্টিমিটার কিউব বাই এমএল, যেমন ইচ্ছা লেখেন, প্রবলেম নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স কত সেটা বের করা। তো সিম্পল, এখন সূত্র অ্যাপ্লাই করেন, অঙ্ক ডান, অঙ্ক ডান। এত সোজা অঙ্ক বুয়েটা আসছে, জি বিশ্বাস হয় না মানুষের, কিন্তু বিলিভ মি এগুলো আসছে। P1 V1 = P2 V2। আচ্ছা এবার মানগুলা বসাই। P1 কে P1 রেখে দেন, V1 মানে হচ্ছে 200 - x, P2 মানে হচ্ছে 2P1, V2 মানে হচ্ছে 105 - x।
তাহলে হিসেব নিকেশ যদি করি, এখান থেকে P1 কেটে যাবে, এখান থেকে P1 কেটে যাবে, এদিকে থাকলো 200 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2 দিয়ে 105কে গুণ করলে হয় 210 মাইনাস 2x, এরকম 2xকে এদিকে নিয়ে আসেন, 2x মাইনাস এক্স ইকুয়াল টু 210 মাইনাস 200, ঠিক আছে। অতএব এক্স এর মান চলে আসছে 10 সেন্টিমিটার কিউব, অর্থাৎ মার্বেলের আয়তন আমাদের হয়ে গেল 10 সেন্টিমিটার কিউব। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের ঘটনা বলি, এখানকার ঘটনা হচ্ছে এটা, আমরা 10 সেন্টিমিটার কিউব পেয়ে গেলাম, ভালো কথা। মনে রাখবো আমরা তাহলে যে গ্যাসের ভেতরে অন্য কোনো পদার্থ থাকলেই ওই পদার্থটাকে বাদ দেওয়া লাগবে, মাস্ট এটা বাদ দেওয়া লাগবে। ফর এক্সাম্পল, ধরেন কোনো অঙ্কে যদি এরকম কথা বলা থাকে যে ধূলিকণা সহ গ্যাসের আয়তন, লেটস সে বলা 500 সেন্টিমিটার কিউব, তাহলে ধূলিকণাকে আপনি যদি ধরে নেন এক্স, মাথায় রাখতে হবে আপনার ধূলিকণাটা হচ্ছে কোনো গ্যাসীয় পদার্থ না, ধূলিকণা হচ্ছে কঠিন পদার্থ। তাহলে ওই কঠিন পদার্থটা যে গ্যাসের ভেতরে আছে, ওই কঠিন পদার্থের উপরে কিন্তু বয়েলের সূত্র অ্যাপ্লিকেবল না, বয়েলের সূত্র ওই কঠিন পদার্থের উপরে বসবে না। যদি না বসে তাহলে গিয়ে আমাদের কি দাঁড়াচ্ছে, আমরা ধূলিকণার আয়তনটা ধরে নিচ্ছি হচ্ছে x সেন্টিমিটার কিউব, যদি ধরে নেই তাহলে আমাদের গ্যাসের আয়তনটা হয়ে যাবে সেম ওয়েতে, শুধু গ্যাসের আয়তনটা যদি আমরা বের করতে চাই সেম ওয়েতে শুধু গ্যাসের আয়তনটা হয়ে যাবে 500 মাইনাস এক্স সেন্টিমিটার কিউব। সো এই কথাগুলো খেয়াল করবেন, বইটা একবার ধূলিকণা সহ আসছে, ঠিক আছে। সো এরকম আর কি কথাবার্তা থাকতে পারে, এরকম বলে দিল পানি সহ জলীয় বাষ্পের আয়তন, পানি সহ জলীয় বাষ্পের আয়তন বলল 400 ml। তাহলে আপনার এখানে যে কনসেপ্টটা অবশ্যই জরুরি কনসেপ্টটা হচ্ছে পানি জিনিসটা কিন্তু গ্যাস না, পানি যেহেতু বলছে তার মানে এটা তরল। আপনি পানির আয়তনটাকে যদি 1 সেন্টিমিটার কিউব ধরে নেন তাহলে গ্যাস হয়ে যাবে, আমরা গ্যাসের আয়তন পাবো এই টোটাল আয়তন 400 ml, সেখান থেকে x ml বা x সেন্টিমিটার কিউব বাদ। তাহলে কনসেপ্টটা বুঝেন, খালি গ্যাসের মধ্যে শুধু কঠিন থাকলেই যে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব তা না, পানি আছে মানে এটা তরলকেও বাদ দিতে হবে, ঠিক আছে। এরকম সেম প্রশ্ন আসতে পারে আমাদের যে আমাদের ফুসফুসে পানি সহ গ্যাসীয় পদার্থের আয়তন কত, 2.5 লিটার, এরকম কথা আসলো। আমরা ফুসফুসে যে শ্বাস নেই, ফুসফুসের মধ্যে তো তাহলে বাতাস গিয়ে জমা হচ্ছে, তাই না? তাহলে ওই বাতাসটা তো গ্যাস, ঠিক আছে, কিন্তু ফুসফুসের ভেতরে বাতাস ছাড়াও তো পানিও আছে, ঠিক না, তরল পদার্থ আছে, পানি বলতে আমি তরল পদার্থ বোঝাচ্ছি। তাহলে ওই তরল পদার্থ সহ ফুসফুসের আয়তন 2.5 লিটার, এরকম কথা যদি থাকে, আমার ফুসফুসের 2.5 লিটার আয়তন থেকে তরলের আয়তন এক্সটা বাদ দিতে হবে, 2.5 মাইনাস এক্স লিটার, এই অংশটুকু বাদ দিয়ে আপনার হিসাবটা করতে হবে। সো অলওয়েজ মনে রাখবেন, গ্যাসের ভেতরে যদি কোনো কঠিন পদার্থ বা তরল পদার্থ উপস্থিত থাকে, ওদেরকে আমরা টোটাল আয়তন থেকে বাদ দিলে গ্যাসের আয়তনটা পাবো, এবং তারপর আমরা বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারবো, তার আগ পর্যন্ত বয়েলের সূত্র অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। সো ভেরি নাইস, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমার ধারণা আর বেশি প্রশ্ন নাই, আমার ধারণা আর একটা প্রশ্ন আছে, তাহলে হয়ে যাবে। সো লেটস কমপ্লিট দিস। এটাও বইয়েরই প্রশ্ন, আপনারা নিজেরা বই থেকে, এখানে খুব বেশি প্রশ্ন নাই, আমাদের প্রথম ক্লাস, খুব বেশি প্রশ্ন নাই। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গেলুসাকের সূত্র, এগুলো পড়ার পরে আমরা যখন পিভি ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ পড়বো, তারপর আমরা অনেকগুলো অঙ্ক নিয়ে একসাথে বসবো, একসাথে 20-25টা অঙ্ক সলভ করে ফেলবো ইনশাল্লাহ, তখন অনেক আইডিয়া হয়ে যাবে আমাদের, ঠিক আছে। সো এখানে কি বলছে পড়ি, বলছে 1.75 অ্যাটমসফিয়ার চাপে একটি বেলুন H2 গ্যাস ভর্তি করে উড়ানো হলো। তাহলে একদম প্রাথমিক চাপটা দিয়ে দেওয়া আছে, আগে এটাকে লিপিবদ্ধ করে ফেলি, যে আমাদের P1টা দেওয়া আছে 1.75 অ্যাটমসফিয়ার, ভালো কথা। হাইড্রোজেন গ্যাস ভর্তি করে আপনি বেলুনটাকে উড়াই দিলেন উপরে, এই আয়তন সর্বোচ্চ আয়তনের 5/7 অংশ। সর্বোচ্চ আয়তন মানে বেলুন ফাটার অবস্থা, যে মোমেন্টে, যে আয়তনের পরে উঠলেই বেলুন ফেটে যাবে, তার ঠিক আগের অবস্থাটা হচ্ছে সর্বোচ্চ অবস্থা, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ আয়তনকে আমরা V2 যদি ধরে নেই, কেন V2 ধরবো, কারণ ফাটার অঙ্ক, এটা ফাটার অঙ্কই, তাই আমি লিখছি সর্বোচ্চ আয়তন V2 হলে V1 ইকুয়াল টু 5/7 V2, এটা জানানো হয়েছে, ঠিক আছে। এরপর বলছে তাপমাত্রা স্থির রাখলে কত উচ্চতায় বেলুনটি ফেটে যাবে, তার মানে বেলুনটা ফাইটে যাইতেছে। এখন বেলুনটা কেন ফাটবে এটা আগে বোঝার ট্রাই করি। মনে রাখবেন ভাইয়া, ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসের চাপ সর্বোচ্চ,
একদম ভূপৃষ্ঠের কাছে বাতাসে, এই যে আমরা 1 অ্যাটমসফিয়ার বা যেটাই ধরি না কেন, ভূপৃষ্ঠের কাছে বাতাসের চাপটা সর্বোচ্চ থাকে। কেন? কারণ এখানে গ্যাসের পার্টিকেল সবচেয়ে বেশি, বাতাসটা সবচেয়ে ঘন ভূপৃষ্ঠের কাছে। যত আপনি উপরে উঠতে থাকবেন তত কিন্তু আপনার চারপাশে বাতাস কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই যারা পাহাড়ে ওঠে, অনেক অনেক উঁচু পাহাড়ে, এই যে মাউন্ট এভারেস্ট বা হিমালয়ে যারা ওঠে, তারা দেখবেন অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে ওঠে। কেন? কারণ যত উপরে উঠবেন বাতাসের পরিমাণ তত কমতে থাকবে। সো বাতাসের পরিমাণ যত কমতে থাকবে, বাতাস বেলুনের ওপর চাপটাও প্রয়োগ করবে কম। আমরা যে বেলুনটা নিয়ে উপরে উঠাচ্ছেন, আপনি যে বেলুনটাকে উপরে ছাড়ছেন, ওই বেলুনটা উপরে ওঠার সাথে সাথে ওইটার চারপাশে বাতাস কমতেছে। বাতাস কমে যাওয়া মানে ওর উপরে চাপ পড়তেছে কম। সো যেহেতু বেলুনের ওপর চাপ কম পড়তেছে, চাপ কমে যাচ্ছে, বেলুনের আয়তন বাড়তে থাকবে। বাড়তে বাড়তে কোনো একটা উচ্চতায় গিয়ে ওর সর্বোচ্চ আয়তনটা পার হবে যে মুহূর্তে, বেলুনটার সাথে সাথে ফাট্টাস একদম এক্সপ্লোড করবে। ঠিক আছে? এই যে এক্সপ্লোড করবে, আমাদেরকে জানতে যাচ্ছে কত উচ্চতায় উঠলে বেলুনটা ফেটে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের কাজ হবে, বুঝতেই পারছেন, সর্বোচ্চ আয়তন V2 যেটা, সেই উচ্চতায় যাওয়ার পরই বেলুনটা ফেটে যাবে। তাহলে আমাদের কাজ কোনোভাবে P2টা জানা, P2টা কত এটা বের করলেই হবে। আগে P2টা বের করা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। তাহলে আসেন আমরা P2টা বের করি। আমাদের কাছে সূত্রটা হচ্ছে P2 V2 ইজ ইকুয়াল টু P1 V1। ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। যারা অঙ্ক করবেন তারা আমার অঙ্ক দেখার আগে নিজেরা করার ট্রাই করে ফেলবেন। এখানে পজ দিবেন, ভিডিও পজ দিয়ে নিজেরা অঙ্কটা করার ট্রাই করবেন, করে তারপরে আপনারা ভিডিওটা আবার রিজিউম দিয়ে তখন দেখবেন, মিলাই নেবেন যে অঙ্কটা হয়েছে কিনা। ঠিক আছে? প্লিজ এই কাজগুলো করতে হবে। আমি যা দেখাচ্ছি এগুলো দেখে থেকে গেলে হবে না, কোয়েশ্চেন দেখে নিজে নিজে সলভ করার ট্রাই করব। যদি সলভ করতে না পারি তাহলে তো দেখেই নিলাম, আর সলভ করতে পারলে সলভ করার পরে দ্রুত ওই 2x স্পিডে দিয়ে আপনি সমাধানটা দেখে নেবেন যে আচ্ছা আমি যা করছি ঠিক করছি কিনা। দেখা যাচ্ছে আপনি যে ওয়েতে করছেন আমি অন্য ওয়েতে করছি, হইতেই পারে। আনসার ঠিক যদি বাইর করতে পারেন তাহলে 90% ক্ষেত্রে বলে দেওয়া যায় যে আপনি সঠিক রুলে করছেন। এখানে অনেকগুলো রুল আছে, মানে এক নিয়মেই করতে হবে সব অঙ্ক, এরকম কোনো কথা নাই। সো দেখা গেলো আপনি নতুন কোন একটা পদ্ধতি আবিষ্কার করে ফেললেন নিজে করার সময়। দ্যাটস ওয়াই নিজেকে আগে আমি করার ক্ষেত্রে অনেক উৎসাহ দেই যে নিজে নিজে অঙ্কগুলো আগে আমরা ট্রাই করব, তারপর অন্য কিছু হোয়াট এভার। এখান থেকে আগে P2 আমরা বের করি। তাহলে P2 ইকুয়াল টু P1 V1 ডিভাইডেড বাই V2। এখানে P1 এর মান দেওয়া আছে 1.75, V1 বলা আছে 5/7 V2, নিচে V2 দিয়ে ভাগ করে দিব। তাহলে কাটাকাটি করলে আমাদের অঙ্কটার হিসাব কত আসে দেখি। 1.75 ইন্টু 5 ভাগ 7 আসছে 1.25 অ্যাটমসফিয়ার। 1.25 অ্যাটমসফিয়ার। তার মানে ঘটনাটা হচ্ছে যেই মোমেন্টে চাপটা 1.75 থেকে কমে 1.25 আসবে, সেই মুহূর্তেই বেলুনটা ফেটে যাবে। তাহলে 1.75 থেকে 1.25 আসতে কতটুকু উচ্চতায় উঠতে হবে সেটা বের করার লাগবে। তাহলে আমরা এরপরেই যে কাজটা করব, আমরা লিখব চাপের পার্থক্য। চাপের পার্থক্য ডেল পি ইকুয়াল টু P1 মাইনাস P2 ইকুয়াল টু 1.75 মাইনাস 1.25। আলটিমেটলি ফলাফলটা থাকবে 0.50 ATM। আপনাদের কাজ হচ্ছে এই এটিএমটাকে কনভার্ট করে মিলিমিটারে নিয়ে যান। আমরা জানি 1 ATM মানে 760 মিলিমিটার। তাহলে 0.5 গুণিত 760 মানে হয়ে যাচ্ছে 380 মিলিমিটার পারদ চাপ, 380 mm এইচজি লিখলাম পাশে। ঠিক আছে? এইচজি। এটা কেন করলাম? কারণ পরে আমাদের উচ্চতা যদি বের করতে হয়, আমাদের চাপটা কিসে দেওয়া আছে দেখেন, প্রতি মিটার উচ্চতায় বায়ুমণ্ডলের চাপ এত করে 0.5 মিলিমিটার এইচজি করে হ্রাস পায়। মানে আমাদের উচ্চতা বের করার জন্য যে ইনফরমেশন দেওয়া সেটা mm চাপে দেওয়া। তাই আমিও অ্যাটমসফিয়ারটাকে mm এ কনভার্ট করলাম। এখন পুরাটা ঐকিক নিয়ম কিরকম, 0.5 mm এইচজি চাপ কমে 1 মিটার উচ্চতায়, প্রত্যেক মিটারে 0.5 করে কমতেছে উচ্চতায়। তাহলে আমাদের কাজ হচ্ছে অতএব 1 mm এর জন্য কতটুকু কমবে, 1 mm এইচজির জন্য কতটুকু কমবে, আর আমরা কতটুকু উচ্চতায় ওঠা লাগবে, আর আমরা কমাইছি কত, আমরা কমাইছি 380 mm এইচজি। তাহলে 380 mm এইচজি চাপ কমবে যদি 380 ডিভাইডেড বাই 0.5 মিটার উচ্চতায়। এটা হিসাব করলে দেখবেন আসছে 3800 বাই 5, 380 দুগুণী 760, 760 মিটার উচ্চতায়। আনসার হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের আনসার।
তাহলে আশা করি বুঝতে পারছি পরের অংশটুকু চাপ কমানোর জন্য কত উচ্চতায় ওঠা লাগলো সেটা হচ্ছে আমাদের অঙ্ক ছিল, সেটাই করছি আমরা। ঠিক আছে, সো বেসিক্যালি বয়েলের সূত্রের প্রবলেমগুলো বেসিক্যালি এমনই আসে পরীক্ষায়। আমরা বয়েলের সূত্র আরো ইউজ করব, পরবর্তীতে ইউজ করব, যখন আরো বেশ কিছু গ্যাসের সূত্র ইউজ করে ফেলবো তখন একসাথে অঙ্ক করতে গিয়ে আমরা বেশ কিছু জটিল অঙ্ক পাবো, কমপ্লেক্স অঙ্ক। আপাতত অঙ্ক খুবই সোজা ভাই, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসেকের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, সোজা সোজা অঙ্ক, কোনো টেনশন নাই। আরেকটা জিনিস শিখে আমরা বয়েলের সূত্রটা শেষ করব, সেটা হচ্ছে চাপ ও ঘনত্বের সম্পর্ক। চাপ ও ঘনত্বের সম্পর্ক, এটা লজিক্যালি বলে দেওয়া যায় সম্পর্কটা কেমন হবে, একটু চিন্তা করবেন। আমি যত কোনো গ্যাসের উপর চাপ দেব, গ্যাসের উপর চাপ প্রয়োগ করলে গ্যাসটা সংকুচিত হয়ে আয়তন কমে আসবে, আর আয়তন যদি কমে আসে তার মানে ঘনত্ব বেড়ে যাবে ভাই। অর্থাৎ চাপ বৃদ্ধি করলে আয়তন কমতেছে, ঘনত্ব বাড়বে। অর্থাৎ চাপের সাথে ঘনত্বের সম্পর্ক কিরকম? সমানুপাতিক। চাপ যত বৃদ্ধি করব ঘনত্ব তত বৃদ্ধি পাবে। কিন্তু এটাকে প্রমাণ করবো কেমন? এটা তো মুখে মুখে বললাম, আমি মুখে মুখে কি বললাম? চাপ যত বৃদ্ধি করব আয়তন তত কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক বলের সূত্র অনুযায়ী, আর আয়তন যত কমবে ঘনত্ব তত বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমরা প্রুফ করব কিভাবে? ফার্স্ট অফ অল মাথায় রাখবেন, ধরেন ডাব্লু গ্রাম গ্যাস ভি আয়তনে আছে, মনে রাখবেন ঘনত্ব ইকুয়াল টু, আমরা জানি ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। এই সূত্রটা আমরা ক্লাস 9-10 থেকে জানি যে ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক, ঘনত্ব আয়তন কমলে ঘনত্ব বাড়ে। তাহলে প্রাথমিক ঘনত্ব D1 ইকুয়ালটা আমরা লিখে দিতে পারি ডাব্লু বাই V1। এখানে ডাব্লু হচ্ছে প্রদত্ত ভর, যে ভরটা স্থির, এই যে গ্যাসের পরিমাণ স্থির আমরা বলেছিলাম, সেই ভরটা ডাব্লু এর মান স্থির। আপনি তাপমাত্রা আর ডাব্লুটাকে স্থির রাখবেন, মোল সংখ্যা স্থির মানে ডাব্লু স্থির, ভালো কথা। সেম ওয়েতে আমরা D2টাও বের করতে পারি, D2 ডাব্লু স্থির, ডাব্লু বাই V2। ঠিক আছে, D2 ইকুয়াল টু ডাব্লু বাই V2, সম্পর্ক দুটা পেয়ে গেছি। এখন আমরা জানি বয়েলের সূত্র অনুসারে আমরা জানি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। তাই যদি হয় আমরা সম্পর্কটা দেখি এখন কিভাবে বানানো যাচ্ছে, দেখি P1 ইন্টু V1 এর এই জায়গা থেকে যদি আমরা বের করি, দেখেন V1 ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? V1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডাব্লু বাই D1। এখান থেকে যদি বের করি V2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডাব্লু বাই D2, মানে সিম্পলি বজ্র গুণন করলাম। এখন V1 এর জায়গায় বসাই দেন ডাব্লু বাই D1, V2 এর জায়গায় বসাই দেন ডাব্লু বাই D2। উভয় পক্ষে ডাব্লু দেখা যাচ্ছে, ডাব্লু ডাব্লু কেটে গেল, তার মানে সম্পর্কটা দাঁড়াচ্ছে P1 বাই D1 ইকুয়াল টু P2 বাই D2। অন্যভাবে বললে P আর D এর অনুপাত সর্বদা ধ্রুব থাকবে, P1 বাই D1 ইকুয়াল টু P2 বাই D2 ইকুয়াল টু ধ্রুবক বা স্থির মান। অন্যভাবে বললে অতএব P বাই D ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক, P বাই D ইকুয়াল টু ধ্রুবক, অতএব P ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক গুণিত D, আর কারোর সাথে ধ্রুবক গুণ হয়ে আছে তার মানে P সমানুপাতিক D। P সমানুপাতিক D কখন? যখন T N বা W স্থির, N বা W আর T যখন স্থির তখন P সমানুপাতিক D। এই হচ্ছে আমাদের সম্পর্ক, এটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে। চাপের সাথে ঘনমাত্রার সম্পর্ক কি? কখনো হয়তো উদ্দীপকেও চলে আসতে পারে 3 মার্কসের প্রশ্নে, যে উদ্দীপকের গ্যাসটির জন্য চাপ ও ঘনত্বের সম্পর্ক প্রতিপাদন করো বা নির্ণয় করো, এভাবে আসতে পারে। তাহলে মনে রাখবো চাপের সাথে ঘনত্বের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, সমানুপাতিক। আর রিজনিংটা কি বলছি, বেদ তো করছে একটা বইতে করছি, রিজনিংটা হচ্ছে চাপ যত বৃদ্ধি করি আয়তন তত হ্রাস পায়, আর আয়তন যত হ্রাস পায় ঘনত্ব তত বাড়ে। তার মানে চাপ যত বৃদ্ধি করি ঘনত্ব তত বাড়ে, মিনিং চাপের সাথে ঘনত্বের সম্পর্ক সমানুপাতিক। অর্থাৎ চাপ দ্বিগুণ করলে ঘনত্ব দ্বিগুণ হয়ে যাবে, চাপ 10 গুণ করলে ঘনত্ব 10 গুণ হয়ে যাবে, চাপ 100 গুণ করলে ঘনত্ব 100 গুণ হয়ে যাবে। ব্যাপারটা কাইন্ড অফ এরকম। সো বেসিক্যালি এতদূর পর্যন্ত এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্রের পড়ালেখা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা চার্লসের সূত্র সলভ করে তারপরে আগায় যাব। ঠিক আছে, এভাবে ধরে ধরে আগাই, ইনশাল্লাহ তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।